ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে 26শে অঘ্রাণ 1349 শনিবার। শ্রী ঠাকুর বিকালে আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় বেঞ্চিতে বসে আছেন। আশেপাশে বঙ্কিমদা, উমাদা, শশধরদা, বীরেনদা প্রমুখ আছেন। শ্রী ঠাকুরের মুখখানি বিষণ্ণ। ময়মনসিংহ জেলা থেকে আগত কিছু সংখ্যক হই হই ক্ষত্রিয় চলে গেছে, তাই মনটা ভালো নেই। বলছিলেন, আমি গোড়াতেই বলেছিলাম এখানে লোক আনতে গেলে হিসাব করে আনতে। সে কথা তোমরা মাথায় রাখুনি। দলের ভিতর দিয়ে 2/4 জন দিয়ে চলে যায়, তখন আর সবারও মন ভেঙে যায়। আগে থেকে এমন করে তৈরি করে আনা উচিত ছিল যে শত কষ্ট হলেও এই জায়গা ছেড়ে যাবে না। এখানকার মাটি কামড়ে পড়ে থাকবে। নিষ্ঠা বড় বড় জিনিস। আদর্শের প্রয়োজনে দুঃখ কষ্ট কতটা হাসি মুখে সইতে পারে, তাতেও মন কতখানি অক্ষত থাকে। সেইটি হলো নিষ্ঠার একটা মস্ত বড় পরখ। অহংকারে অভিমানে ঘা লাগবে, সুখ স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত হবে, ছেলেপিলে নিয়ে ক্ষুধা তৃষ্ণার জ্বালা সহ্য করতে হবে। চতুর্দিক থেকে পোষণ চলবে, ঘরের লোকের অনুযোগ অভিযোগ করবে, তবু অটল থাকতে হবে। অতখানি ক্ষমতা দেখে লোক না আনলে শেষ পর্যন্ত টেকে না। প্রথমে তুলে ধরতে হয়, তাতেও যারা রাজি থাকে রুখে উঠে আসবার জন্য তাদের আনতে হয়। সুখ সুবিধার লোভ দেখিয়ে আনতে মুশকিল। সে কথা বাদ দিয়ে আমাদের আরও দোষ আছে। মানুষ যে হাসি মুখে দুঃখ কষ্ট বরণ করে নেবে, তার তো একটা কিছু পাওয়া চাই, তার তো পোষণ চাই, নইলে কেন অযথা কষ্ট করতে যাবে? কিন্তু কোনো কষ্টকে মানুষের কষ্ট মনে হবে না। মানুষ যদি ভালোবাসার আকর্ষণে পড়ে যায়, তোমাকে ছেড়ে থাকাটা তখন তার কাছে সবচাইতে কষ্টকর মনে হয়। কিন্তু তোমাকে পেলে কোনো কষ্টই তার গায়ে বেঁধে না। আমি তো দিন দিন অর্থবহ হয়ে যাচ্ছি, আগের মতো সব জায়গায় ছোটাছুটি করতে পারি না। তোমরা কি মানুষের সঙ্গে সেইভাবে মেশো? তাদের খোঁজ খবর নাও। তোমাদের ভিতর দিয়ে কি মানুষ এমনতর ভালোবাসায় স্পর্শ পায় যে ভালোবাসার দায়ে তারা আত্মনিয়ন্ত্রণ তাগিদ অনুভব করে? এরকম আছে, ঢলে ঢলে সহানুভূতি তা মানুষকে আরো ঢিলে করে দেয়, সংকল্পকে দুর্বল করে দেয়। মুখে বলা আছে ঢের, কাজে করা নেই কিছু, অথচ মুখের দরদে মানুষ অভাববোধ ও কষ্টকে আরো তীব্র ও অসহনীয় করে তোলে। জনপ্রিয়তার লোভে যারা মানুষকে এমনতর নিষ্ক্রিয় দরদ দেখায়, অথচ তাদের বল দেয় না, আশা দেয় না, ভরসা দেয় না, চাঙ্গা করে তোলে না, বাস্তবে তাদের দুঃখ লাঘব করার জন্য কিছু করে না, আদর্শ প্রাণতা ও ইচ্ছা শক্তিকে উদ্বুদ্ধ করে তোলে না, তারা কিন্তু শেষ পর্যন্ত অজান্তে মানুষের ক্ষতির কারণ হয়ে থাকে। মানুষ খুব একনিষ্ঠ না হলে মানুষকে সক্রিয়ভাবে ভালোও বাঁচতে পারে না, তার ভালোও করতে পারে না। হয় বৃত্তিতে তেল মালিশ করে চলে, না হয় দম্ভ দর্প অভিমানে মানুষকে ক্ষুব্ধ ও ক্ষুণ্ণ করে তোলে। কিন্তু মিষ্ট অথচ আপোষসপাহীন হয়ে শ্রেয় চারিত্রিক প্রভাবে তাকে হিতপ্রসূভাবে মুগ্ধ করে রাখতে পারে না। প্রফুল্ল, হিতপ্রসূভাবে মুগ্ধ করার মানে কি? শেষে ঠাকুর, ধরো তোমার সেবা, সহানুভূতি ও সদ্ব্যবহারে একটা মানুষ তোমার প্রতি মুগ্ধ হয়ে রইল, কিন্তু এই মুগ্ধতা যদি ওখানেই লয় পায়, তুমি যদি তাকে শ্রেয়প্রসূ করে তুলতে না পারো, ঊর্ধ্বগামী করে তুলতে না পারো তোমার শ্রেয়মুখীনতা ও ঊর্ধ্বগামিতার ভিতর দিয়ে, তাহলে তা অকল্যাণে পরিণত হতে পারে। কারণ সে হয়তো ওই মুগ্ধতার বশে তোমার দোষগুলি অনুসরণ করবে, কিন্তু তুমি যদি সর্বদাই আদর্শ আত্মনিয়ন্ত্রণে ব্যাপৃত থাকো এবং তার ভিতরে সে প্রবোধনা যোগাও, তাহলে সে বাস্তব মঙ্গলের অধিকারী হতে পারে। যতই তুমি তার শ্রদ্ধাকে তোমাতে আবদ্ধ রাখতে না দিয়ে ইষ্টভিগমে পরিচালিত করে দেবে, ততই দেখবে তার শ্রদ্ধাও তোমাতে উত্তাল হয়ে উঠতে থাকবে। অন্যের শ্রদ্ধা লাভ করে যারা সেই শ্রদ্ধাকে উন্নীত করতে পারে না, স্থানান্তরিত করতে পারে না, তারা কিন্তু নিজেরাই নিজেদের কবর খোঁড়ে। মানুষের বিবর্ধনী এর চাহিদা অন্তর্নিহিত, অর্থাৎ সত্তা অনুসূত। তোমার প্রতি শ্রদ্ধা ন্যস্ত করে তোমাকে অকপটভাবে অনুসরণ করেও যদি কেউ দেখে যে তার কোনো বিকাশ হচ্ছে না, সে কিন্তু তখন ক্ষেপে উঠবে, তোমার দোষ দর্শন ও নিন্দা শুরু করে দেবে। যে ছিল তোমার অনুগত, সে হয়ে উঠবে তোমার শত্রু। তাই হুঁশিয়ার হয়ে চলতে হয়। বিলাতে যুদ্ধ শুল্ক সম্বন্ধে কথা উঠল। সেই প্রসঙ্গে শেষে ঠাকুর বললেন, কোনো বড় কাজ করতে গেলেই স্ততশ্রেষ্ঠভাবে কষ্ট করা লাগে। সমগ্র জাতির আত্মরক্ষার প্রয়োজনটা ওদের দেশের লোক ভালো করে বোঝে, তাই যুদ্ধের খরচ যোগাবার জন্য ওরা হাসি মুখে ত্যাগ স্বীকার করেছে। নিজেদের কর্মশক্তি বাড়িয়ে, আয় উপার্জন বাড়িয়ে তার থেকে যত বেশি পারে তা তো দিচ্ছেই, আবার ব্যক্তিগত প্রয়োজনে যথাসম্ভব সংকুচিত করে তুলছে। ধর্মের জন্য, কৃষ্টির জন্য, মাতৃভূমির জন্য
বৃহত্তর সমাজের জন্য অক্লান্ত শ্রম ও ত্যাগ স্বীকারের আগ্রহে যদি সর্বসাধারণের মধ্যে সঞ্চারিত করা না যায়, তাহলে কিন্তু জাতি বড় হতে পারে না। এটা যে শুধু বিপদকালে করণীয় তা নয়, এটা নিত্য করণীয়। তাই আর্যদের দৈনন্দিন জীবনে নিত্য পঞ্চমহাযজ্ঞ অনুষ্ঠানের বিধান ছিল। এগুলি অভ্যাসগত হয়ে গেলে তখন আর কোনো ভাবনা থাকে না। প্রত্যেকেই যদি মনে করে যে সে বৃহত্তর পরিবেশের সেবার জন্য ব্যক্তিগতভাবে দায়ী, তাহলে সেই আকুতির ফলে তার শক্তি এবং কর্মিষ্ঠতা ও প্রসারিত হয় এবং সে আরও আরও দক্ষ হয়ে ওঠে। এতে ব্যক্তিগতভাবে প্রত্যেকেই যেমন বেড়ে ওঠে, জাতিগতভাবেও তারা তেমনি উন্নত হয়ে ওঠে। আবার প্রত্যেকের সম্পদ হয়। কেউ মনে করে না যে সে একক ও অসহায়। আমি বলতে মনে হয় একজন। প্রত্যেকেই বুকে বল পায়, জোর পায়, ব্যক্তিত্বের বলিষ্ঠ হয়ে ওঠে। আর্যদের বিধানগুলি যে কি সুন্দর, আমি যত ভাবি ততই মুগ্ধ হয়ে যায়। আমি মূর্খ মানুষ, আমার ভাষা নেই, তাই প্রাণ যেমন করে চাই তেমন করে প্রকাশ করতে পারি না এদের মহিমার কথা। তোদের মতো লেখাপড়া জানিলে দেখিতিস আমি দুনিয়ার কাছে কিভাবে হেঁকে ডেকে বলতাম। শ্রী ঠাকুর চোখ মুখে এক অপূর্ব প্রাণোদ্মনী প্রেরণার উচ্ছ্বাস দেখে মনে হয় ভারত আত্মার গৌরবদীপ্ত প্রাণোচ্ছবি সম্মুখে বিরাজমান। বঙ্কিমদা, জনসাধারণের সাহায্য ও সহযোগিতায় রাষ্ট্রের হাতে বিপুল ধনবল সঞ্চিত হতে পারে, কিন্তু রাষ্ট্রের কর্ণধারা যারা, তারা যদি সাধু প্রকৃতির না হন, তাহলে ওই ধনবলে লোকের কল্যাণ না হয়ে অকল্যাণ হতে পারে। মদমত্ততায় তারা অনেক অপকর্ম করে বসতে পারেন। শেষে ঠাকুর, আমি তো সেই জন্যই বলি যাকে তাকে রাষ্ট্রপ্রতিনিধি নির্বাচন করা ঠিক নয়। এই সম্বন্ধে কতগুলি ছড়াও দিয়েছি প্রফুল্ল, ওগুলি এক জায়গায় সাজানো আছে, নিয়ে আসবো? শেষে ঠাকুর, তা আন। নিয়ে আসার পর পড়তে বললেন। পড়া হলো। যুগ গুরু আর পূর্বতনে শ্রদ্ধানতি তার মলিন, এমন জনায় প্রতিনিধি নৈক করা সমীচীন। আদর্শতে নৈকরত স্বার্থযুক্ত নয় জীবন, শুভাশুভ বুদ্ধিহারা ব্যর্থ তাহার নির্বাচন। পূর্ব ঋষির নিন্দা করে বর্তমানে নেই কোনতি, দ্বন্দ্বভরা ধর্মকথা রাষ্ট্র ভাঙে মন্দমতি। রাষ্ট্রশাসন দণ্ড দেশে চললে শিথিল পায়, সৃষ্ট দলী অজ্ঞ বেকুব লোকশাসনে ধায়। সৎসংহতি ভাঙন ধারায় নির্বাচনের এমন মত, সমর্থনে পাপ উপজয়, বিপাক দশার সিধে পথ। রাজশক্তির হাতে পেয়েও সতের পীড়য় যারাই হয়, দেশকে মারে নিজেও মরে, রাষ্ট্রে আনে তারাই ক্ষয়। নতির দানে রাজা যদি মর্যাদা না দেয় মহৎ জনে, রাষ্ট্র সমাজ ক্ষয়ের চলে দুর্বিপাকের উচ্ছলনে। পূর্বতনে শ্রদ্ধা ভরা দায়িত্বশীল স্বভাব মন, ইষ্টপুত এমন জনে প্রতিনিধির পাত্র হন। পড়ার পর শেষে ঠাকুর বললেন, যিনি নেতা হবেন তিনি যদি ইষ্ট অনুসরণ না করেন, ইষ্ট অনুরাগে সুনীত ও সুনিয়ন্ত্রিত না হন, তবে তার নেতৃত্ব সুহুম বিপদের কথা। প্রতিনিধি নির্বাচনে দেখতে হবে তার প্রবৃত্তির উপর আধিপত্য কতখানি, ধর্ম ইষ্ট কৃষ্টি ও ঐতিহ্যের উপর তার নিষ্ঠা কতখানি, নইলে তার হাতে ক্ষমতার অপব্যবহার করা খুবই সম্ভাবনা থাকে। আর যত রকমের সরকারি কাঠামো আছে, আমার বিলাতে রকমটা ভালো লাগে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র না, কি বলে যেন? বঙ্কিমদা, হাঁ, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। শেষে ঠাকুর, ওতে একটা স্বাভাবিক পারস্পরিক নিয়ন্ত্রণ থাকে বলে মনে হয়। জীবনী ঐতিহ্যগুলি বজায় থাকে, রাজার প্রতি আনুগত্যের ভিতর দিয়ে একটা ভাবগত ঐক্য ও অনুসূত থাকে সারা জাতির মধ্যে। জাতীয় জীবনের সংহতিকল্পের এই জনগণের ভাবানুকম্পিতার একাগ্রতা বিশেষ প্রয়োজন আছে। ওই রকম শাসনতন্ত্রের সঙ্গে প্রতিনিধি নির্বাচন সম্বন্ধে যে সাবধানতাগুলির কথা বললাম, সেগুলি যদি বজায় থাকে তাহলে আরও ভালো হয়। নচেত টাকার জোরে বা পার্টির জোরে বহু অবাঞ্ছিত লোক ঢুকে যেতে পারে। সবচাইতে ক্ষতি হয় ধর্ম ও কৃষ্টিহীন প্রবৃত্তিমূলক ইতর অহংওয়ালা স্বার্থম্ব লোক অধিক সংখ্যায় ঢুকলে। দুটো চারটে টাকা যদি কেউ নষ্ট করে, সে ক্ষতি এবং পূরণ হয়। কিন্তু যাদের উপর দেশের আইন প্রণয়নের ভার ন্যস্ত, তারা যদি অদূরদর্শী হয় এবং নিজেদের প্রবৃত্তির প্ররোচনায় এমন সব আইন প্রণয়ন করে যার ফলে যুগ যুগবাহী সত্তা সম্বন্ধনী আচার নিয়ম নীতি সংস্কৃতি ও ঐতিহ্যের মূল ছেদ্য হয়, তাহলে কিন্তু জাতির বহু পুরুষের সহস্র সহস্র বছরের সাধনাকেও ব্যর্থ করে দেওয়া যায়। উমাদা, জাতির উন্নতির জন্য সবচাইতে বেশি লক্ষ্য রাখতে হবে কোন দিকে? শেষে ঠাকুর, সবচাইতে বেশি লক্ষ্য রাখতে হবে বিবাহ ও সুপ্রজননের দিকে।
বিবাহ ও সুপ্রজনন যদি ঠিক থাকে তাহলে তার ভিতর দিয়ে সব গজিয়ে উঠবে। মানুষ দুই এক পুরুষ যদি লেখাপড়া নাও শেখে, কঠোর দারিদ্র্যের মধ্যেও যদি থাকে, সুখ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের মুখ আদৌ না দেখে, অথচ সে যদি সৎ বংশজাত হয় এবং তার কুল কৃষ্টি ঠিক থাকে, তাহলে কিন্তু তার উন্নতির ভূমিটা নষ্ট হয় না। আবার ওই উন্নতির ভূমিটা নষ্ট করে দিয়ে তাকে যতই সুশিক্ষা, ঐশ্বর্য, প্রাচুর্য ও স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখা যাক না কেন, সে কিন্তু কিছুতেই মানুষ হয়ে উঠবে না। মানুষ হয়ে উঠবে কে? সে তো অপহত হয়ে গেছে জনবিধির অনাচারে, তাকে আর খুঁজে পাওয়া যাবে। খেয়ালের খেলায় সে হারিয়ে গেছে চিরতরে। পাপাচারে কদাচারে সন্ধুখিত যেথা, বিধিরোষ নিঃসন্দেহে জানিও তথা, নিষ্ফল পুরস্কার দৈব বলবান। ভূপেশদা একটা বই নিয়ে এসেছেন সেজে ঠাকুর। হাতে কি রে? ভূপেশদা গাড়ির তালিকা। সেজে ঠাকুর চশমাটা নিয়ে আয় তো। সেবাদি চশমাটি এনে দিলেন। সেজে ঠাকুর চশমাটা পরে পাতা উল্টে উল্টে দেখতে লাগলেন। দেখতে দেখতে একটা গাড়ি সম্বন্ধে বললেন, ডিজাইনটা বেশ। ভূপেশদা আজকাল তো আর গাড়ির পারমিট পাওয়া সম্ভব নয়, তাছাড়া দামও খুব বেশি। সেজে ঠাকুর তোমরা ইচ্ছা করলেই সব পারো, তোমাদের অসাধ্য কাণ্ড নেই। আমার নিজের গাড়িতে চড়তে ইচ্ছা করে না, কিন্তু আর সবাই চড়ে বেড়ায়, তা খুব ভালো লাগে। ছোট মাসিমা পাশে বসেছিলেন, তিনি বললেন, তোমার তো ওই নেশা মানুষের দিকে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে, পড়াতে ভালো লাগে, ওতেই তোমার। শেষে ঠাকুর সুখ পাওয়া নিয়ে কথা, যার যাতে সুখ হয়, আমিও কি স্বার্থপর কম? বহিরাগত থেকে একটা দাদা বললেন, আমার অবস্থা ভালো নয়, আমার একটি ছেলে সেকেন্ড ক্লাসে পড়ে, পড়াশোনার উপরও তার বেশ আগ্রহ, নিজে নিজেই পড়াশোনা করে, পরীক্ষায় মন্দ করেন, যেটা দরকার হয় আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নেয়, কিন্তু ওর মা ঠেলা ধরেছে একজন প্রাইভেট টিউটর রেখে দিতে হবে। ছেলে নিজে বলে আমার প্রাইভেট টিউটর লাগবে না, অথচ তার মায়ের ওই জিদ। একে তো আমার সামর্থ্য নেই। তারপর আশেপাশের প্রায় বাড়িতেই দেখি যেসব ছেলেদের জন্য প্রাইভেট টিউটর রাখে, তাদের নিজেদের পড়বার আগ্রহ কমে যায়, প্রাইভেট টিউটরের উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে এবং মাস্টার মহাশয়কে যত সময় থাকেন তত সময় বই নিয়ে বসেন, তারপর আর পড়তে চায় না। যাই হোক, প্রাইভেট টিউটর রাখা সম্বন্ধে আপনি আমাকে কি করতে বলেন? সেজে ঠাকুর তোর স্ত্রী হয়তো ভাবে যে প্রাইভেট টিউটর থাকলে ছেলের ফল আরও ভালো হবে, তাই বলে। তবে এমনি ছেলে যখন আগ্রহ সহকারে পড়ে এবং প্রয়োজন মতো তুইও যখন দেখিয়ে শুনিয়ে দিস, তখন আর আলাদা মাস্টারের দরকার কি? বিশেষত তোর যখন অবস্থা কুলোয় না, তবে প্রয়োজন থাক বা না থাক, তুই রোজ কিছু সময় ছেলের পড়ার কাছে বসিস এবং দু চারটে কথা জিজ্ঞাসা করিস, এবং যেটা না পারে তুই রোজ কিছু সময় ছেলের পড়ার কাছে বসিস এবং দু চারটে কথা জিজ্ঞাসা করিস, এবং যেটা না পারে ভালো করে বুঝিয়ে দিন। তাতে মায়ের মনে হবে ছেলের পেছনে যত্ন নেওয়া হচ্ছে। আর ছেলের জন্য পারিস তো মাঝে মাঝে এক আধ কৌটো মাখন কিনে এনে তার মায়ের হাতে দিয়ে বলিস, ভাতের পাতে ওকে একটু মাখন দিও, তাতে ওর পড়াশোনার মাথা আরও খুলে যাবে। এমন সময় একটু তুকতাক করলেও দেখবি মা খুশি হয়ে যাবে। মায়েরা সবসময় দেখতে চায় যে তাদের ছেলেদের পেছনে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। যাই হোক, তোর কথা তো ঠিক, ছেলেপুলেদের শুধু মাস্টার মহাশয়ের উপর নির্ভরশীল হতে দেওয়া কিন্তু ভালো নয়। করে জানার প্রবৃত্তিকে উস্কে দেওয়া ভালো সবসময়। প্রধান জিনিস হলো পড়াশোনা অনুরাগ গজানো, যার দরুন ছেলেরা নিজেরাই পড়াশোনা করবে। একটা জিনিস বুঝতে পারে না, সেটা বোঝাবার জন্য নিজে থেকে যদি চেষ্টা না করে, মাথা না খাটায়, কেবল পাশে থেকে একজনে যদি সাহায্য করে থাকে, তাহলে কিন্তু মাথা খোলে না। সে চিন্তা করতে শেখে না, সমস্যা সমাধান করতে শেখে না। জীবন সংগ্রামে তারা অনেক সময় ঠেকে পড়ে। ছেলের মৌলিকতার বিকাশই প্রধান কথা। নিজে থেকে মাথা না ঘামালে মৌলিকতার বিকাশ হয় না। মানে বইও ছেলেরা যত কম ব্যবহার করতে পারে ততই ভালো। আর পঠন যেমন প্রয়োজন, পাঠনও তেমনি প্রয়োজন। যে জিনিস বুঝলে সেটা যদি অন্যকে বোঝাও, তাহলে বুঝ পাকা হয়। প্রত্যেকটি ছেলে তার ক্লাসের কম অগ্রসর দুই একটি ছেলেকে যদি পড়াশোনার সাহায্য করার দায়িত্ব নেয়, তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। ওই গরজে সে পুরোপুরি শেখে এবং বোঝাতে গিয়ে নিজের বোঝায় ফাঁক কোথায় আছে তা বুঝতে পারে। ক্লাসে শিক্ষক নিজে উপস্থিত থেকে যদি ভালো ছাত্রদের নিয়ে মাঝে মাঝে ক্লাস নেওয়ায় এবং প্রয়োজন মতো তাদের সাহায্য করেন, তাহলে ভালো হয়। ওই ছাত্রের কাছে শিক্ষকের আবার ছাত্রের মতো প্রশ্ন করা লাগে, এতে ছাত্রদের আত্মবিশ্বাস খুব বেড়ে যায়।
আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্দিত জয়গুরু।